হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মলয়, জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার 3 পরীক্ষা তোমাদের সামনেই আছে। তার জন্য সেট 2 এর আরও একটা প্রশ্নপত্র নিয়ে উপস্থিত হলাম। এক্ষেত্রে 35টা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। এই প্রশ্নের ভিত্তিতে তোমরা উত্তর কিভাবে করবে, এই উত্তরগুলো আমি তোমাদেরকে করে দেখিয়ে দেব, জানিয়ে দেব। এর পাশাপাশি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্নপত্র নিয়ে আসবো এবং পাশাপাশি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভালো করে পড়তে থাকো। অনেকেই আমাকে প্রশ্ন করছো যে স্যার, এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে এই চ্যাপ্টারগুলোকে শেষ করব। তোমরা অবশ্যই ভালো করে চ্যাপ্টার ধরে ধরে রিডিং পড়ো, তাহলেই তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের সলভ করতে পারবে। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা চলো তাহলে আমরা এখানে উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন হিসাবে তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য সেট 2 এর প্রশ্নপত্রগুলো দেখে নেব। অলরেডি তোমরা সেট 1 এর প্রশ্নপত্র যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। সেখানে আমি 35টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং তার উত্তরও দিয়ে দিয়েছি। পিডিএফ লিঙ্কও পেয়ে যাবে তোমরা। অবশ্যই জিও ফান্ডা চ্যানেল, একইভাবে জিওগ্রাফি ফান্ডামেন্টাল পেজ বা এখানে মলয় মাইতি নামে আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুকে তোমরা দেখতে পারো। চলো তাহলে এখানে একদম প্রথম প্রশ্ন আমাদের, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয়? দেখো এখানে পার্বত্য হিমবাহ যখন একটা অঞ্চলে বাহিত হয়, ধরো এটা আমার ভূমিরূপ, ওই অঞ্চলের পার্বত্য ভূমিরূপ, এবং তার পাশ দিয়ে যে আমাদের পার্বত্য হিমবাহটা অবস্থান করে, তাহলে এই হিমবাহের ক্ষেত্রে আমরা কি দেখি না, কতগুলো ফাটল তৈরি হয়। তার মধ্যে এই একদম যে পর্বত আছে সেই পর্বতের গা বরাবর একটা ফাটল তৈরি হতে পারে। একইভাবে পর্বতের সঙ্গে উলম্বভাবে একটা ফাটল তৈরি হতে পারে, এই একটা ফাটল। আর এই অংশে কতগুলো আড়াআড়ি ভাবে ফাটল তৈরি হতে পারে। তাহলে এখানে আমাদের বলেছে কি, পৃষ্ঠদেশে, হিমবাহের পৃষ্ঠদেশে যে ফাটলটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রেভাস। আর এই অংশে যে ফাটলটা তৈরি হচ্ছে এর সঙ্গে উলম্বভাবে সেটাকে বলা হচ্ছে বার্কসুন, আর এটা হচ্ছে র্যান্ডক্রাফট। তাহলে এই তিন ধরনের ফাটল আমরা দেখতে পাবো। তাহলে এখানে আমাদের এই অংশে উত্তর কোনটা হবে না, দেখো নুনাটক, নুনাটক হবে না। নুনাটক হচ্ছে আমাদের বহির্বিধৌত সমভূমি অংশে, যেখানে মূলত হিমবাহটা শেষ হয়ে যাচ্ছে সেই প্রান্তীয় অংশে দেখা যাচ্ছে কি, যে ছোট বড় বিভিন্ন যে ঢিবি বা আমাদের ছোট ছোট পাহাড়গুলো রয়েছে তার মাথা যদি বরফ মুক্ত থাকে, সেই বরফ মুক্ত অংশটাকে আমরা নুনাটক বলে থাকি। একইভাবে এখানে অ্যারেড বা সার্ক হচ্ছে না। এখানে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপটাকে আমরা সার্ক বলছি, আর তাদের দুটো সার্ক যখন পাশাপাশি জুড়ে যাচ্ছে তাদের যে শীর্ষ অংশ তৈরি হচ্ছে, যে তীক্ষ্ণ ফলার মতো অংশটা, সেটাকে অ্যারেড বলা হচ্ছে। তাহলে এখানে কোনোটাই হচ্ছে না, এখানে একমাত্র আমাদের বি এর উত্তরটা হয়ে যাচ্ছে ক্রেভাস। এরপরে দেখো 2-এর দাগে আমরা যদি দেখি যে এখানে নিচের চিত্রটি কিসের, এখানে সাইডে দেওয়া আছে চিত্রটা। দেখো এখানে একটা খাদ্য পিরামিডের চিত্র দেওয়া হয়েছে, সুতরাং এখানে বাস্তুতান্ত্রিক পিরামিড, বি এর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা 3-এরটা দেখে নেব। দেখো সমুদ্র জলের সর্বাধিক পরিমাণ যে লবণ পাওয়া যায় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এখানে ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা 4-এর দাগের প্রশ্নটা দেখব। দেখো এখানে ভূমিরূপ দেওয়া আছে এবং গঠনকারী প্রক্রিয়াগুলো দেওয়া আছে। এখানে সিঙ্কহোল, সিঙ্কহোলের সঙ্গে কি আছে না, দ্রবণ ক্ষয় হয়। তাহলে এখানে এ এর উত্তরটা 1-এর কে বলেছে, একমাত্র দেখো সি এর দাগের বলা হয়েছে। এরপরে ড্রামলিন, ড্রামলিন এখানে আমাদের কি হচ্ছে, দেখো এখানে ড্রামলিন হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এখানে 3-এর উত্তরটা, বি এরটা 3 এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে। সি এরটার ক্ষেত্রে সলিফ্লাকশন, সি এরটা 2 বলা হচ্ছে তুষারের গলন। আর দেখো হিমস্রোপান, এখানে হিমবাহের অসম ক্ষয় কার্য। তাহলে এখানে আমার সি এর উত্তরটা হয়ে যাচ্ছে ঠিক। এরপরে চলে যাচ্ছি আমরা পরেরটা। এখানে পরের প্রশ্নটা দেখে নেব। দেখো যখন একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন শস্যের চাষ করা হয় তাকে ড্যাশ বলে, এখানে শস্যাবর্তন বলা হয়। এরপরে 6-এরটা বিবৃতি দেওয়া হয়েছে, একই প্রজাতির জীবাশ্ম এমন মহাদেশে পাওয়া গেছে
যা বর্তমানে পরস্পরের থেকে অনেক দূরে অবস্থিত। এটা আমাদের বিবৃতি দেওয়া হয়েছে। আর কি বলা হচ্ছে না, এখানে যুক্তি হিসাবে দেওয়া হচ্ছে, দেখো আমি এটাকে সরিয়ে দিই। যুক্তি হিসাবে দেওয়া হচ্ছে এখানে মহাদেশগুলি পৃথিবীর গঠনের পর থেকে সর্বদা তাদের বর্তমান অবস্থানে রয়েছে। আমার মনে হয় বিষয়টা এখানে যুক্তিটা কিন্তু ঠিক হলো না, অর্থাৎ বিবৃতি যেটা দেওয়া হয়েছে সেটা একদমই সঠিক। এখানে একই প্রজাতির জীবাশ্ম এমন মহাদেশে পাওয়া গেছে যা বর্তমান পরস্পরের থেকে অনেক দূরে অবস্থিত। আমার মনে হয় এই কথাটা নিয়ে আমাদের কোনো নয়, কারণ আমরা অলরেডি জেনেছি, আমরা সমুদ্রবক্ষের প্রসারণ তত্ত্ব আলোচনা করতে গিয়ে জেনেছি যে যে এখানে বিভিন্ন ধরনের জীবাশ্ম বিভিন্ন মহাদেশে পাওয়া গেছে। আসলে একটা সময় তারা একটা সুপার কন্টিনেন্ট ছিল যেটা পরস্পর থেকে দূরে সরে গেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি তাহলে এখানে আমাদের বিবৃতি যেটা দেওয়া হচ্ছে তার সঙ্গে যুক্তিটা কিন্তু ঠিক নেই। সেই দিক থেকে আমাদের বিবৃতি এ সঠিক ও যুক্তি সঠিক নয়, তাহলে এর উত্তরটা আমাদের হয়ে যাচ্ছে। এরপরে পরেরটা দেখব, ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ এখানে উত্তোলন কেন্দ্রটি এখানে কর্ণাটকে চিত্রদুর্গ আছে, ঝাড়খণ্ডের সিংভূম আছে, মধ্যপ্রদেশের বালাঘাট আর উড়িষ্যার ময়ূরভঞ্জ। এখানে সি এর উত্তরটা মধ্যপ্রদেশের বালাঘাট। 7এরটা হয়ে গেল। এরপরে 8এরটা কি বলছে, ভারতের খনিজ তেল উত্তোলনের সাথে জড়িত সংস্থাটি। আমরা জানি যে ওএনজিসি সংস্থা আমাদের ভারতে খনিজ তেল উত্তোলনের সঙ্গে যুক্ত আছে। এখানে ওপেক তো এখানে আমাদের সৌদি আরব মানে ওই আরবিয়ান কান্ট্রিতে এখানে যুক্ত আছে খনিজ তেলের সঙ্গে, কিন্তু আমাদের এখানে ভারতের ক্ষেত্রে ওএনজিসি। এরপরে দেখো 9এর দাগে বসতি দেওয়া হয়েছে। এখানে পরপর দেখো ছোট, সবচেয়ে ছোট বসতিকে আমরা কি বলি, হ্যামলেট বলে থাকি। তাহলে এখানে এরটা 3 বলছে, কে দেখতে হবে, এরটা একমাত্র 3 বলছে বি এর দাগে। তাহলে বি এরটা মেগালোপলিস, এখানে বি এরটা কি বলছে 4, তাই গডম্যান এই ধারণাটা দিয়েছিল। তারপরে মার্ক জেফারসন, সি এরটা কি বলা হচ্ছে না, এখানে দেখো সি এরটা বলা হচ্ছে 2, পাইমেট সিটির ধারণা দেন। আর দুটি রাস্তার সমকোণে মিলিত হয়েছে, এখানে এল আকৃতির বসতি। তাহলে ডি এর 1এরটা বলে দেওয়া হয়েছে, সুতরাং বি এর দাগেরটা ঠিক হয়ে যাচ্ছে। এরপরে দেখো একটি অ্যানাডোমাস মাছের উদাহরণ হলো এখানে বি এরটা ইলিশ। এরপরে 2000 এখানে অ্যানাডোমাস ক্যাটাডোমাস মাছের ব্যাপারটা তোমরা মাথায় রাখবে। এখানে অ্যানাডোমাস মাছ হচ্ছে কি, বর্ষাকালে আমাদের বৃষ্টির জলে নদীতে কি হয় না, সমুদ্র থেকে মাছগুলো চলে আসে ডিম পাড়ার জন্য। তাহলে এই মাছগুলোকে আমরা অ্যানাডোমাস বলে থাকি। আর যদি কোনো মাছ নদী থেকে সমুদ্রে চলে যায় তখন সেটাকে ক্যাটাডোমাস বলা হয়। এখানে ইল মাছ যেমন আমাদের উদাহরণ হিসাবে বলতে পারি। এরপরে আমরা দেখো পরের 11 প্রশ্নটা দেখব। এখানে 11টা দেখতে পাচ্ছ, 2022-23 সালে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের নিরিখে এখানে নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রমবর্ধমান হারে সাজালে সঠিক ক্রমটি হবে। এখানে 11টা আমাদের দেখো পরপর যদি আমরা দেখি তাহলে কি আছে না, আমাদের প্রাকৃতিক গ্যাস উৎপাদনের নিরিখে তাহলে এখানে আসাম, রাজস্থান, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ। তাহলে আমাদের প্রথম উত্তরটাই হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি ডেটা দেখি, ডেটা দেখলে এই উত্তরটা পেয়ে যাব। এরপরে দেখো কনারভেশন শব্দটি ব্যবহার করেন এখানে প্যাট্রিক গ্রেডেস। চলো এর পরের পাতায় আমরা চলে যাব। তাহলে আমাদের 2 পাতা হয়ে গেল কাজ। তাহলে এরপরে আমাদের এই 2টো পাতার পর আমরা 3 নম্বর পাতায় চলে এলাম। এখানে 3 নম্বর পাতায় আমাদের 13 নম্বর কোশ্চেনটা দেখে নেব। এখানে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি কাঠমান্ডুতে অবস্থিত, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এরপরে দেখো 14টা, অনুন্নত ও উন্নয়নশীল দেশ থেকে অধিক মেধাযুক্ত শ্রমিকের পরিব্রাজনকে বলা হয় ব্রেন ড্রেন। অর্থাৎ কোনো একটা অঞ্চল থেকে, অনুন্নত বা উন্নয়নশীল অঞ্চল থেকে যখন অধিক মেধাযুক্ত মানুষজন অন্য দেশে চলে যায়, তার ফলে ওই মেধাটা কি হয়, ওই অংশে ফাঁকা হয়ে যায় বা ওখানে আর থাকছে না, ঘাটতি পড়ে যাচ্ছে। তাহলে সেই জন্য সেটাকে ব্রেন ড্রেন, আর যে অঞ্চলে গিয়ে পৌঁছালো সেটাকে আমরা ব্রেন গেইন বলছি। এই বিষয়টা মাথায় রাখবে। এরপরে আমাদের যে প্রক্রিয়ায় মেঘমুক্ত শীতল রাতে ভূপৃষ্ঠ অতি দ্রুত শীতল হয় সেটি হলো এখানে ডি এরটা বিকিরণ। এরপরে দেখো নিম্নলিখিত ছবিতে চিহ্নিত জনসংখ্যার কোন অবস্থাকে নির্দেশ করে? দেখো এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সম্পদ আছে আর এদিকে জনসংখ্যার বন্টন আছে। তাহলে সেই দিক থেকে এটা, এই অংশটা আমাদের জিমারম্যানের থিওরি অনুযায়ী আমরা কাম্য জনসংখ্যা বলবো। অর্থাৎ যখন কোনো একটা দেশে একদম
যতটা সম্পদ আছে সেই অনুপাতেই যদি সেখানে জনসংখ্যা থাকে, একদম ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত যদি থাকে, তাহলে সেটাকে আমরা কাম্য জনসংখ্যা বলবো। আর যদি তার থেকে কম থাকে সেটা জনবিরলতা, আর তার থেকে বেশি থাকলে জনকীর্ণতা হয়ে যাচ্ছে। আর পরিব্রাজন হচ্ছে কি, যখন কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চল ছেড়ে মানুষজন অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটার ক্ষেত্রে পরিব্রাজন। এবারে কেন্দ্রীয় স্থানতত্ত্বের ধারণা দেন এখানে ওয়াল্টার ক্রিস্টেলার। এরপরে আল্পস পর্বতের ড্যাশ হলো পিরামিড শৃঙ্গের প্রকৃষ্ট উদাহরণ, এখানে ম্যাটারহর্ন। তারপরে দেখো এখানে বিবৃতি দেওয়া হয়েছে 19-এরটা, নিরক্ষীয় অঞ্চলে সৌরতাপ ও বাষ্পীভবনের মাত্রা বেশি হওয়া সত্ত্বেও সমুদ্রের জলের লবণতা কর্কটীয় ও মকরীয় অঞ্চল অপেক্ষা কম। তাহলে এটা ভালো করে বোঝো। তাহলে এখানে এর যুক্তি কি দিয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো এখানে কর্কটীয় ও মকরীয় অঞ্চলে বাষ্পীভবন স্বল্প, এখানে যার ফলে কি হচ্ছে, এখানে অধঃক্ষেপণ বেশি হচ্ছে। অধঃক্ষেপণ বেশি ও বরফ গলা জলে অবাধ মিশ্রণের কারণে এখানে লবণতা বাড়ে না। দেখো বিষয়টা হচ্ছে এখানে দুটো ক্ষেত্র কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। নিরক্ষীয় অঞ্চলে সৌরতাপ এবং বাষ্পীভবনের মাত্রা বেশি হওয়া সত্ত্বেও সমুদ্র জলের লবণতা কর্কটীয় মকরীয় অঞ্চল অপেক্ষা কম, এই কথাটা ঠিক। কিন্তু এখানে যে যুক্তিটা দেওয়া হয়েছে, এখানে কর্কটীয় মকরীয় অঞ্চলে বাষ্পীভবন স্বল্প, অধঃক্ষেপণ বেশি এবং বরফ গলা জলের অবাধ মিশ্রণের কারণে। তাই দেখো কর্কটীয় আর মকরীয় অঞ্চলে কিন্তু বরফ গলা জল মিশ্রণ হয় না, এখানে তার আরো পরের দিকের অংশে অর্থাৎ আমাদের মেরু অঞ্চলের নিকটবর্তী অংশগুলোতে মিশ্রণটা হয়। তাহলে সেই দিক থেকে এখানে মিশ্রণের কারণে লবণতা বাড়ে না। অথচ আমরা বলছি নিরক্ষীয় অঞ্চলে এখানে কর্কটীয় মকরীয় অঞ্চল অপেক্ষা কম হচ্ছে, তাহলে বিষয়টা ঠিক হচ্ছে না। সেই জন্য বিবৃতিটা সঠিক হচ্ছে কিন্তু যুক্তিটা সঠিক নয়, এর উত্তরটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা করে দিলাম। এরপরে 20টা দেখো, ক্রমহ্রাসমান লবণতা অনুযায়ী এখানে সাগরের সঠিক বিকল্পগুলি নির্বাচন করো। অর্থাৎ পরপর আমাদের ক্রমহ্রাসমান অনুযায়ী আমাদের সাজাতে হবে। এর জন্য তোমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারে এখানে লবণতার পরিমাণ ভিত্তিতে তোমাদেরকে বিষয়গুলোকে দেখে নিতে হবে। তার জন্য আমরা এখানে 20 প্রশ্ন আমাদের, তাহলে অপশানগুলোকে আমরা দেখব। তাহলে অপশানগুলোকে যদি তোমরা দেখো, এখানে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, হাডসন উপসাগর, কাস্পিয়ান সাগর। এখানে কৃষ্ণ সাগর আছে, তারপরে কাস্পিয়ান সাগর, তারপরে বাল্টিক সাগর, হাডসন উপসাগর। দেখো এখানে সবসময় উপসাগরে কিন্তু কম থাকে, তারপরে এই অংশগুলো। তাহলে এই বিষয়টা মাথায় রেখে আমি সি এর উত্তরটা আমার এখানে হয়ে যাচ্ছে সঠিক। এরপরে 21-এরটা চলে যাচ্ছি আমরা। রানীগঞ্জের কয়লা খনি অঞ্চলে অবৈজ্ঞানিক প্রথায় কয়লা উত্তোলনের কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ? এখানে অবশ্যই অবনমন। এরপরে 22-এরটা দেখো, এখানে অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে বলা হয় এখানে নেরিটিক। এরপরে পরের পাতায় আমরা দেখব 23-এর প্রশ্ন। দেখো 23-এর প্রশ্ন কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে দেখো কোন দেশের জনসংখ্যা পিরামিড ঘন্টার ন্যায় যদি আকৃতি বিশিষ্ট হয়, তাহলে সেটা কোন দেশের ক্ষেত্রে আমরা দেখতে পাবো? অবশ্যই এটা উন্নত দেশগুলোর ক্ষেত্রে দেখতে পাবো, এটা আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা। এরপরে ভারতের ন্যূনতম জনসংখ্যা মহানগরের ক্ষেত্রে কত? না, এখানে ডি এরটা 10 লক্ষের বেশি। এরপরে পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলা হয় ট্রান্সহিউম্যান্স। অর্থাৎ তারা যখন একটা অংশ ছেড়ে অন্য একটা অংশে চলে যায়, এটা মূলত তাদের পশুপালনের জন্য সুবিধার জন্য এখানে ঋতুভিত্তিক তারা যাতায়াত করে। এখানে যখন শীতকালে বরফে ঢাকা পড়ে যায় উচ্চ পার্বত্য অঞ্চল, তারা তখন কি হয় না নিচের অংশে নেমে আসে। আবার যখন বরফ গলে যায় তখন সেখানে নতুন যে ঘাস বেরোয়, সেই ঘাস তাদের পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, সেই জন্য তারা ওই উপরে আবার উঠে যায়। এই ঋতুভিত্তিক এই পরিব্রাজনটাকে বলা হচ্ছে ট্রান্সহিউম্যান্স। এবারে দেখো 26-এরটা, মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণের অনুপাতকে বলা হয় জনঘনত্ব। ড্যাশ প্রথম শস্য সমন্বয়ের প্রস্তাব করেন? এখানে জেসি উইভার। এর পরের প্রশ্ন দেখো, এখানে বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয় এখানে শুষ্ক বিন্দু বসতি। একইভাবে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় অতি নিবিড় জনবসতি গড়ে ওঠার কারণ
এখানে কৃষির উপযুক্ত মৌসুমী ও চীনদেশীয় জলবায়ু, বিস্তীর্ণ এলাকা জুড়ে ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান, পার্বত্য ভূমিরূপ আর দীর্ঘ নদী প্রবাহের অভাবে জলসেচের অসুবিধা। দেখো এটা তো নিবিড় জনবসতি গড়ে উঠেছে মানে সেখানে কৃষিকাজ উন্নত, এটা কোনো দ্বিতীয় কোনো কথা নেই। আর অবশ্যই সেখানে নদীর জলের অভাব থাকলে তো আর সেখানে বসতি গড়ে উঠবে না, কারণ আমরা জানি যে একটা সময় আমাদের নদীমাতৃক সভ্যতা গড়ে উঠেছে, সে হরপ্পা মহেঞ্জোদারোর কথা আমরা বলতে পারি, সিন্ধু সভ্যতার কথা বলতে পারি। তাহলে সেই দিক থেকে জলের অভাবে নিশ্চয়ই সেখানে ঘন জনবসতি গড়ে উঠবে না। তাহলে প্রথমটা হচ্ছে না, একইভাবে ল্যাটেরাইট মৃত্তিকা আমাদের ক্ষেত্রে খুব একটা ভালো কৃষিকাজের জন্য উপযুক্ত নয়, আর পার্বত্য ভূমির উপর নয়। তাহলে এখানে পড়ে থাকছে এটা আমাদের কৃষির উপযুক্ত মৌসুমী আর চীনদেশীয় জলবায়ু। এরপরে দেখো পরস্পর দুটি বায়োমের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে এখানে বলা হচ্ছে ইকোটোন। দেখো এখানে একটা বায়োম গড়ে উঠছে আর তার পাশে আরো একটা বায়োম গড়ে উঠছে, তাহলে তার মাঝের যে অঞ্চলটা অর্থাৎ যে প্রান্তীয় যে মিশ্রণ অঞ্চল, অর্থাৎ এখানে আমি এটাকে যদি ধরে নিই নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বায়োম, আর এদিকে হচ্ছে আমাদের ক্রান্তীয় ধরো কোনো একটা আমাদের তৃণভূমি গড়ে উঠলো। তাহলে এই দুটোর মিশ্রিত অঞ্চল হচ্ছে এই মাঝের যে অংশটা, মানে এই অংশের দুটোরই আমাদের সংমিশ্রণ লক্ষ্য করা যাবে। তাহলে এইটাকে আমরা বলছি ইকোটোন। তাহলে এই উত্তরটা আমাদের হয়ে যাবে বিয়েরটা। এরপরে 31-এরটা দেখো, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের যে ঢালে, এখানে অবশ্যই প্রতিবাদ ঢালে, মানে এই দিকের ঢালটাকে আমরা প্রতিবাদ ঢাল বলে থাকি। তাহলে প্রতিবাদ ঢালে আমরা দেখতে পাবো এই অংশে এখানে বৃষ্টিপাত রূপে নেমে আসছে। ঠিক উল্টো দিকে অনুবাদ ঢালে কিন্তু কোনো বৃষ্টিপাত হয় না, সেই জন্য বৃষ্টির ছায়া অঞ্চল গড়ে ওঠে। তাহলে এটা আমরা বিয়ের উত্তরটাকে করে দেব। এরপরে ডায়াটম সিন্ধুকর্দ সবচেয়ে বেশি দেখা যায় এখানে সুমেরু আর কুমেরু মহাসাগরে। এরপরে 33-এরটা, ভারতের যে বন্দর মারফত জাপানের লৌহ আকরিক এখানে সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি করা হয়। 33-এর উত্তরটা আমাদের হয়ে যাবে এরটা, এখানে বিশাখাপত্তনম। এরপরে ন্যাশনাল ডেয়ারি যে আমাদের ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয়েছে, এটা 1965 সালে। এরপরে 35-এরটা দেখে না, আমাদের লাস্ট কোশ্চেন, যে ভাকরা নাঙ্গাল প্রকল্প, এখানে ভাকা ক হয়ে যাবে এটা। তাহলে ভাকরা নাঙ্গাল প্রকল্প সাহায্যে ড্যাশ রাজ্যের জলসেচ করা হয়, এটা অবশ্যই ত্রিপুরা হবে না, কারণ এখানে পুরোটাই এখানে পাঞ্জাবে অবস্থান করছে এই প্রকল্পটা, সুতরাং এখানে পাঞ্জাবের ফেসিলিটি পাবে। বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে টোটাল 35টা প্রশ্ন তুলে ধরলাম এখানে সেট 2 হিসাবে। এই 35টা প্রশ্ন ভালো করে তৈরি করো, এর পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তোমরা ভালো করে তৈরি করতে থাকো। এবং এই চ্যানেলে যদি কেউ এখনো নতুন হয়ে থাকো, অবশ্যই এই জিও ফান্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বা এই চ্যানেলে জয়েন হতে পারো তোমরা অ্যাজ এ মেম্বার। এর পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই পরবর্তী ক্ষেত্রে তোমাদের জন্য আরো নতুন নতুন কোন ধরনের ভিডিও নিয়ে আসবো তা কমেন্ট আকারে জানাও। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।